নমস্কার বন্ধুরা, বিথিকা পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর চশমাটা ভাঙা বলে আজকে চশমা এখনও পরিনি। চোখের তলাটা দেখো কিরকম ফুলে গেছে। আমার ডার্ক সার্কেল নেই, কিন্তু কিরকম ফুলে গেছে। আর সকাল 6:30টায় উঠে আমি কাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম। কাপড়গুলো কাচা হয়ে গেছে ওয়াশিং মেশিনে। কালকে আমার ছেলে রাত 2টো অবধি কম্পিউটার ক্লাস করেছে, ওর জন্য একটু বেশিক্ষণ ঘুমোচ্ছে, ডাকিনি। বন্ধুরা, তোমরা ভারতবর্ষ বা বাংলাদেশ যেখান থেকেই দেখো, আমার অন্তরের ধন্যবাদ রইল, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল বাটন প্রেস করতে ভুলো না। তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর আমি বলতে গেলে একটু তুতলে যাই, আবার চেষ্টা করি বলতে, একটু মার্জনা করে নিও। এই যে বাড়ির চারপাশটা দেখাচ্ছি, আমাদের কত পরিষ্কার। আমাদের প্রতি রোববার রাজেশ বলে একটা ছেলে আসে এই বাড়ির চারপাশ পরিষ্কার করতে। আর এই আমার ছাদটা আমি বর্ষার শুরুতে একবার পরিষ্কার করেছিলাম, তারপরে অ্যাকচুয়ালি উপরের ছাদে না অনেক শ্যাওলা হয়ে রয়েছে, ওর জন্য ওই পলাশ বলে একটা ছেলে আসে পরিষ্কার করতে, কিন্তু এখন অনেক দিন দেখতে পাচ্ছি না। না এলে আমাকেই করতে হবে। এই যে খোলা জায়গাটা, এটা এখনও আমরা ড্রয়িং রুম করিনি। তবে একটা সুবিধা যে কাপড় জামা মেলা যায়, আর রোদ উঠলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। মা এখনও আমার শুয়ে আছেন, মানে ঘুমোচ্ছেন। অ্যাকচুয়ালি এখনও তো 7টাও বাজেনি। রোজ আমার বর উঠে ওয়াশিং মেশিন চালিয়ে তারপরে কাপড় ঠাপড় শুকো দিয়ে দেয়। আজকে ও একটু ডিস্টার্ব হয়েছিল ঘুমে, তার জন্য আমি ওকেও ডাকিনি। আর দেখো ওই চটিগুলো আমি মাঝে মাঝেই গুছিয়ে রাখি, তবুও উলট পালট হয়ে যায়। আমার বর এখন ঘুম থেকে উঠে চা টা খেয়ে বাজারে যাচ্ছে। আর আজকের রোদটা না বেশ সকাল থেকে এই তেজই আল উঠেছে, দেখো কি তেজ রোদের, মনে হচ্ছে না বৃষ্টি হবে। আর আমার ছেলে উঠে গেছে, উঠে গিয়ে দাঁত মাজছে। আর শাশুড়ি মাও উঠে গেছেন, উঠে উনি একটু ঠাকুরকে নমস্কার করে, আমিও সকালে উঠলে সব ঠাকুরকে নমস্কার করি। আমার শাশুড়ি মা না যখন ওই খাটে শুয়েছিল, একবার খাট থেকেই উনি পড়ে গেছিলেন, তো তারপরে ওনার থাইয়ে একটা প্লেট বসানো হয়েছে, তারপর থেকে উনি এই ওয়াকারটা ধরে ধরে হাঁটে। আমি চা দিয়ে রাখলাম। আর আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমাদের ব্রেকফাস্টে বেশিরভাগই তোমার উপমা হয়, বিভিন্ন রকমের উপমা, যেমন সুজির উপমা, তারপরে ভার্মিসেলির উপমা, তারপরে চাউমিন হয়, তারপরে চিড়ের পোলাও, যেটাকে পোহা বলে, তারপরে পাস্তা। এখানে আমি এই সবজিগুলো আগে কেটে নিচ্ছি। আজকে সুজির উপমা বানাবো, তো তার মধ্যে গাজর, বিনস, পেঁয়াজ, এইসব বাদাম দেবো, চীনা বাদাম। তো সেই গাজরটা আমি কেটে নিচ্ছি। আর আমি এই ফোনটা কোথায় রেখেছি সেটা দেখলে পরে অবাক হয়ে যাবে। মানে এই যে সরু সরু বিটসগুলো থাকে না দেয়ালে, ওইটার উপরে রেখেছি। হ্যাঁ, মানে যদি একটু এদিক ওদিক হয় দুম করে পড়ে যাবে। আর রেকর্ড করব কি, চারদিকে 4 রকমের আওয়াজ, কোথাও জল পড়ছে, কোথাও মেশিনের আওয়াজ, কোথাও মানে একজন সামনের বাড়িতে একজন টিচার জোরে জোরে চিৎকার করে পড়াচ্ছে। মানে কিছুতেই আমি মানে রেকর্ড করার জায়গা খুঁজে পাচ্ছি না। ভিডিওর সাথে সাথে বলে রাখলে না খুব সুবিধা হয়, কিন্তু সবসময় তো বলা যায় না, পেছনেই বলতে হয় বেশিরভাগ। আমি কাঁচি দিয়ে না বিনস, ঢ্যাঁড়স, বরবটি এগুলো কাটতে আমার বেশ মজা লাগে। আমি চাকু দিয়ে কাটি না, ওগুলো কাঁচি দিয়ে কচকচ করে তাড়াতাড়ি করে কেটে নিই। একটুখানি বিরুলির ডাল, তারপরে মটর ডাল আর সর্ষে দিলে ভালো হয়। আমি বিরুলির ডাল আর সর্ষে দেবো। এই যে আমার বর বাবাজি চলে এসেছেন,
ওই শাশুড়ি মা বাথরুম থেকে এসে চা দিতে হবে, তো আমি কাপটা নিয়ে চা দিচ্ছি। এই ভাগে একটু ওরও ভিডিও উঠে গেল। ও তো ভীষণ শাই ক্যামেরায়, ও কিছুতেই মানে রেগে যায়, তুলবে না, ভিডিওতে আসতে চায় না, ছবি তুলতে চায় না। আমি, আমার ছেলে, আমার বর কেউই চায়ে চিনি খাই না, কিন্তু শাশুড়ি মাকে চায়ে চিনি দিই। ওনার তো সুগার নেই, আমার ছেলেরও সুগার নেই, কিন্তু তবু ওকে দিই না, অভ্যাস করাই। আমার অল্প অল্প, আর আমার বরের একটু বেশি, ওর জন্য আমরা কেউই চিনি খাই না চাতে। আমার এই 1 বছর হয়, 1-1.5 বছর হয় ধরা পড়েছে সুগার, আর আমার হাজব্যান্ডের অনেক দিন আগের থেকেই। আর আমাদের কারি পাতা গাছটা আছে বলে খুব সুবিধা, উপমা করলে এখান থেকে কারি পাতা নিয়ে যাই। গলাটা একটু ঝামেলা করছে, তার জন্য মাঝে মাঝে কেটে যাচ্ছে রেকর্ডিংটা। কারি পাতা আমি অনেক সময় ডাল বা মাছের ঝোলেও দিয়ে থাকি, বেশ ভাল লাগে। কিন্তু এখানে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে আমি বাদাম ধুয়ে দিয়ে দিয়েছি। এই বাদামটা আমাদের মাসকাবারির সাথে আসে, কারণ উপমা করতে লাগে, তারপরে আমি পোলাও করি তার মধ্যেও দিয়ে দিই। তারপরে এখানে বিরুলির ডাল আর 2 রকমের সর্ষে দিয়ে দিলাম, সাদা আর কালো সর্ষে। তারপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিচ্ছি, আর আমি সবজি কেটে রেখেছি সেই সবজিগুলো এবারে দিয়ে দেবো। গাজর, বিনস, এগুলো আরও যে যা পারো যত সবজি দেবে ভালো লাগবে খেতে। তারপর আন্দাজ মতো একটা নুন দিয়ে দিচ্ছি। এইটা যেটা বলছিলাম যে আন্দাজ মতো, এই আন্দাজটা হতে না বেশ টাইম লাগে। আমারও প্রথম দিকে আন্দাজ হতো না, কিন্তু এখন আন্দাজ হয়ে গেছে কোন সবজিতে কতটা নুন দেব। এটা খুবই মানে গুরুত্বপূর্ণ। আমি কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার আমি সুজি দিচ্ছি, 1 প্যাকেট সুজি, পুরোটাই আমি করব। তারপর সুজিটা ওই সবজির সাথেই ওই তেলের মধ্যে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি জল ঢেলে দিলাম। জল আবার 1 গাদা দিয়ে দিলে হবে না, কিছুটা জল দিতে হবে, এটাও পরিমাণ মতো বুঝে। হ্যাঁ, তারপরে আমি একটুখানি ওইটা বন্ধ করে দিলাম ওভেনটা। তারপরে আমি একটুখানি এর মধ্যে আর একটু নুন দিয়ে দেবো, কারণ জল দিয়েছি, আর তার আগে সুজি দেওয়া ছিল না যখন আমি নুনটা দিয়েছিলাম। আর বাইরেটা দেখো পুরো খটখটে শুকনো, আর খুব রোদ উঠেছে। এইবারে সুজি আর সবজিটা হয়ে গেছে, আর আমি একটু দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটাতে না টেস্ট বাড়বে, খুব ভালো লাগবে। দই দিলে তো খুবই ভালো, আর দই যদি না থাকে তাহলে লেবু দিয়ে দেবে, পাতি লেবু। তারপরে গোলমরিচ ছড়িয়ে দেবে, ব্যাস ভালো করে নাড়িয়ে উপমা তৈরি। তো আমার বর বললো যে 2টো স্লাইস পাউরুটি দাও আর 2টো হাতে গড়া রুটি। তো স্লাইস পাউরুটিটা আমি ভালো করে সেকে উপমার সাথে দিচ্ছি, আর হাতে গড়া রুটিটা ক্যাসারোলে আছে, ওখান থেকে দিয়ে দেবো। সুজির প্যাকেট একটা বাড়িতে থাকলে কিন্তু খুবই উপকার। যখনই বাচ্চাদের খিদে পায় এই উপমা করে দিয়ে দেওয়া যায়, বা হালুয়া করে, সুজির পায়েস করে, যে কোনো কিছু করে, সুজির লাড্ডু করে, যে কোনো কিছু করে তাদের খাওয়ানো যায়, তাই না? আমার বর আবার 2বার চা খায়, এই রুটি উপমা খাওয়ার পরে একটু চা খাবে, তাই চায়ের কাপটা গরম করে আমি ওভেনে গরম করছি, করে তাকে দিলাম। আর আমার শাশুড়ি মা এক্সারসাইজ করছেন বসে, পা দুলিয়ে দুলিয়ে। একটা কথা না বলে আর পাচ্ছি না, এই যে এত ডাক্তার পেটানো হচ্ছে, মানে কয়েক বছর আগে একজন ডাক্তারকে পেটানো হয়েছিল, এখন আমার একজন জুনিয়র ডাক্তারকে এইভাবে খুন করা হয়েছে নৃশংসভাবে। গায়ে কাপড় ছিল না, এইভাবে সেমিনার ঘরে। মানে কি ভবিষ্যৎ তাহলে? ছোট ছোট কত বাচ্চা, আমার ছেলের বয়সী, আমার ছেলের বয়সী তাদের বান্ধবী একই সাথে স্কুলে পড়েছে, তো তারা নিট দেবে। আমি তো ভাবছি যে তারাও তো এক সময় এরকম ডাক্তার হবে, জুনিয়র ডাক্তার হবে, তারপরে তো সিনিয়র ডাক্তার হবে। তো তাদের ভবিষ্যৎটা কি? এই যে ডাক্তারগুলোর ভবিষ্যৎটা কি? শুধু ডাক্তার না, সবারই। কেন এরকম হচ্ছে? নেতা নেত্রীরা কোথায় গেছে কে জানে, এগুলো দেখতে পাচ্ছে না। কোথাও একটা সিসি ক্যামেরা নেই, সেমিনার ঘর, অথচ সেখানে একটা লোক কিভাবে উঠে চলে যাচ্ছে ভগবান জানে। আমার দিনে 4টে নাইটি লাগে,
এই 10:30 বাজে আমি যেই নাইটিটা পরে ব্লগ বানাচ্ছিলাম, মানে ব্রেকফাস্ট করতে টরতে গিয়ে পুরো ঘেমে গেছি। এবার ওইটা পরে থাকলে একদম মারাত্মক অবস্থা। আর এখন এই একটুখানি বিছানা টিছানা গোছাতে হবে, গোছাবো। তো আমার ছেলে আর বর গেছে একটু সল্ট লেক। ওই অনেক ছোটোবেলায় আমার ছেলে আধার কার্ড বানিয়েছিল, তার আপডেট করা হয়নি তাই। তো আমি এখানে কোনো রকমে সেট করে আমার যে মানে সেট করে আমি এখন গোছাচ্ছি, কিন্তু লাইটটা ভালো আসছে না। হ্যাঁ, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, কীরকম যেন একটা আসছে, তবুও এটাই কিছুটা দিয়েছি, কিছু করার নেই, কারণ এরকমই আসে সেলফিটা। আগে একটা স্ট্যান্ড ছিল, ওটা তো ভেঙে গেছে, আমার ছেলে খেলতে খেলতে ভেঙে দিয়েছে, কিন্তু এখনও আর কিনিনি। আর কোনো কিছুতে ইনভেস্ট করছি না। আগে আর কি ইনভেস্ট করতে তো পয়সা লাগে, তো পয়সাটা ইনকাম হোক। হ্যাঁ, তো সেই কারণে আর এখন ইনভেস্ট করছি না, দেখা যাক কী হয়। তা আমি এখন সব কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি। আর খাটটা তো মোটামুটি টান করেই নিয়েছি। এই যে চাদরগুলো কয়েকটা কিনতে হবে, বিছানার চাদর। এই চাদরগুলো অনেক ছোটোবেলা, বাবান যখন অনেক ছোট, ক্লাস 4-এ পড়ে, তখন কিনেছি আমি 600 টাকা দিয়ে, যে অরেঞ্জ কালারের চাদরটা। আর এই এখন যেই চাদরটা ওই ছোটো খাটটাতে আমি পাচ্ছি, মানে টান করছি, সেটা হচ্ছে কি 200 টাকা দিয়ে কিনেছিলাম। আর আমার হাতের চাদরটা, এটা আমার হাজব্যান্ডকে ওর দিদি দিয়েছিল, মানে আমাদের একটাই দিদি, জ্যাঠতো দিদি, ওই ভাই ফোটাতে দিয়েছিল। এগুলো ওই চাদরটা ও গায়ে দেয়। এই অরেঞ্জ চাদরটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু এখন ফেড হয়ে গেছে, কত বছর হয়ে গেছে। আমার ছেলে এখন 11-এ পড়ে, যখন ক্লাস 4 ছিল তখন কিনেছি। আর দেখো আমি ঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, খুব তাড়াতাড়ি গুছিয়েছি কিন্তু আমি। এই যে এসিটা দেখছো, এই এসিটা না জলের আওয়াজ হচ্ছে, কল 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 করে, মনে হচ্ছে না কেউ জল ঢেলে দিচ্ছে। তোমাদেরও হয় এরকম এসিতে? কি জানি কেন হয়। আগের বার এলো সারাতে, সে বললো যে ভেতরে কোথাও একটা জমে গেছে, ময়লাটা পরিষ্কার করে দিল কিছুদিন আর কি হচ্ছিল না, এখন আবার হচ্ছে, আর ঠান্ডাটাও কমে গেছে। তাই আজকে আবার এসির লোক আসবে, দেখি তারা সারাতে পারে কিনা। তো এখন আমার ঘর গোছানো হয়ে গেছে, এইবারে আমি আবার ভাত বসিয়ে এসছি, রান্নাঘরে যাব মাছের ঝোল করতে। তো চলো, আজকে গুরজালি মাছের ঝোল করব খুবই সিম্পল ভাবে। ঘরে লাইটটা কেমন না আসছে, স্পষ্ট মানে ভালো আসে না, তার জন্য কেন কে জানে। যাই হোক, তা গুরজালি মাছটা আমি একদমই সিম্পল ভাবে করব, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে আর দই দিয়ে। চলো আমি কিভাবে করি তোমরা দেখে নেবে। এই যে আমার ভাত হয়ে গেছে, একটু জল ঢালতে হবে। আমি এখানে গুরজালি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, ভালো করে ধুয়েছি আগে। তারপরে কড়াইতে একটুখানি সর্ষের তেল নিয়ে নিচ্ছি, অল্প করে সর্ষের তেল নিব। তারপরে আলু কেটে রেখেছি। আচ্ছা, এবার সর্ষের তেলটা অনেক গরম হয়ে গেছে, তো এমনিতেই মাছ ভাজতে হলে তেল প্রচুর গরম করতে লাগে। তারপরে না একটুখানি বন্ধ করে নেবে ওভেন, তারপরে মাছগুলো ছেড়ে দেবে, তারপরে উল্টে নেবে, আর তার আগে সর্ষের তেলে একটুখানি নুন দিয়ে নেবে, আমি দিই। তোমরা যদি আমার সাথে নিজের জীবনকে রিলেট করতে পারো, যে আমি যেরকম সিম্পল রান্না করি রোজকার, বা আমি যেভাবে থাকি সিম্পল লাইফস্টাইল, আমার শাশুড়িকে নিয়ে, আমার মাকে নিয়ে, ছেলে বরকে নিয়ে, এবং আমার ছাদ বাগানের গাছেদের নিয়ে অবশ্যই যেভাবে আমি থাকি, তো তাহলে আমাকে লিখে জানিও, আমি খুবই খুবই খুশি হব। এখানে আমি কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যেই কালো জিরে দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কিছু ফেলে রেখেছিলাম, বেশ অনেকগুলোই, সেগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ফেলে দিলে কিন্তু গন্ধটা দারুণ হয় একদম। তারপরে আলু কাটা ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি, আর তারপরে একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে আর আলুটাকে এই যে নুন দিচ্ছি, নুনটা নিজের পছন্দ মতো সবসময় বলি। আর আমি দইয়ের মধ্যে একটুখানি হলুদ আর নুন ফেটিয়ে রেখেছি, ফেটিয়ে আমি এই আলুগুলোর মধ্যে ঢেলে দিলাম, তারপরে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো
তো সেদ্ধ হয়েও গেছে। আর তারপরে আমি মাছ দিয়ে দিচ্ছি। তো সব মাছ দিইনি, কারণ তুলতে অসুবিধা হয়, দুটো মাছ দিলেই গন্ধ হয়ে যায়। তারপর ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। ধনেপাতাতে একটা সুন্দর গন্ধ হয়, সবাই জানো। তো সিম্পল রান্নায়, সিম্পল মাছের ঝোলে ধনেপাতা দিলে তো আরোই ভালো লাগে। আর একটা জিনিস কি, ঝোলের মধ্যে না মাছ কখনো বেশি ফোটাবে না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যায়। এভাবে কারা গুড়জালি মাছ রাঁধো আমাকে লিখে জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা।